এই দেশটা এখন চলে গেছে, আমি ওইভাবে বলবো না, এই দেশটা চলে গেছে যারা মুক্তিযুদ্ধ বলতে চায় না, স্বাধীনতাকে স্বাধীনতা বলতে চায় না, যারা 47 এবং 24-কে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বলে, তাদের নেতৃত্বে এখন দেশ। এবং তাদের মূল শক্তিটা হইল এই যে আমরা দেখছি মোল্লা মুন্সিরা, যারা সারা দেশে হাজারে হাজার আছে, আবার আলেম উলামারা, তাদেরকে আমি সেলুট দিই, তাদেরকে আমি সালাম জানাই, আমি তাদেরকে সম্মান করি। তারা প্রতিদিন মাঠে মাঠে বক্তৃতা করতেছে, মুনাজাত করতেছে, হে আল্লাহ আপনি দেখেন, হে আল্লাহ, হে ভাইরা সবাই মুনাজাত করেন অনন্তকাল যাতে ইউনূস সাহেব ক্ষমতায় থাকে। এটা তাদের রাজনীতি, আপনি আপনার রাজনীতি। এটা কোনো রাজনীতি না ভাই। যখন এই কথা প্রতিদিন বা হাজারে হাজারে লাখে লাখে মানুষের কাছে বলতেছে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মুনাজাত করেন হে আল্লাহ, আপনারা মনে করতে পারেন তারা বললেই সবকিছু তো হবে না। কোনটা হবে না? তাদের সাথে তারা ফাইটটা, আপনারটা বলেন কোনটা? আপনার রাজনীতি আমাকে তো বলতেই দিচ্ছে না, আমি তো রাস্তায় নামতে পারতেছি না। আমাকে বললি তো আমি রাস্তায় নামলে তো ইলেকশন চায় ইন্ডিয়ার দালাল। কেন ইন্ডিয়ার দালাল? ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে জয়শঙ্কর যে ইলেকটেড সরকারের সঙ্গে আমরা কথা বলবো, কাজে বাংলাদেশে দ্রুত ইলেকশন হওয়া দরকার। কাজে জয়শঙ্কর যেহেতু বলছে দ্রুত ইলেকশন হওয়া দরকার, এখানে বিএনপির তারেক রহমান যদি বলে দ্রুত ইলেকশন হইলে ভারতের দালাল, কারণ হলে জয়শঙ্করের দালাল, জয়শঙ্কর যেহেতু ইলেকশন চায়। ভাই এখানে আমি থামি একটু ইলেকশনের কথা বলাই যায় না, দালাল। আপনি তো শুনলেন, আমি তো খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, কেন চিন্তিত? কেন? দুটো দিক থেকে। ফজলু ভাই যে উদ্বেগের কথা বললেন এবং যে রাজনৈতিক সংস্কৃতিটা শুরু হয়েছে, উদ্বেগের সঙ্গে যদি এই রাজনৈতিক সংস্কৃতির চর্চাটা থাকে, তাহলে বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক মানসিকতাটা থাকবে না। যেমন আমি আপনার কথাটা গ্রহণ করতেও পারি, নাও করতে পারি, আপনি আমার কথাটা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা সৌজন্যমূলক আলোচনার পরিবেশ তো আছে। কিন্তু যদি হয় যে আপনি আমাকে কথা বলতেই দিবেন না, অথবা আমি আপনার কথা শুনবই না, তাহলে কি দাঁড়াবে? তাহলে কি কোনো আলোচনা করা যাবে? আমরা তো 5ই আগস্টের মধ্য দিয়ে একটা স্বপ্নের বীজ বপন করতে চেয়েছিলাম যে ফ্যাসিস্ট মানসিকতাটার অবসান হবে। আমরা বলছি যে ফ্যাসিস্ট পালালো, কিন্তু ফ্যাসিস্ট মানসিকতাটা তো আরও বিস্তৃত হয়ে যাচ্ছে। কি আমরা একটা অতি নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিস্থিতি থেকে একটা অতি বিশৃঙ্খল রাজনীতির মধ্যে কি পড়ে গেলাম, যে যা খুশি তা করে পার পেয়ে যাবে? এইটা কিন্তু উদ্বেগের ব্যাপার। আর একটা বিষয় খেয়াল করে দেখুন, এর যাবৎকাল এই ভূখণ্ডটাতে যত বড় বড় আন্দোলন হয়েছে, সব আন্দোলনের মধ্য দিয়ে একটা উত্থান হয়েছে, তারপরে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। যেমন ধরুন 52 ভাষা আন্দোলন, তারপরে কিন্তু 54 যুক্তফ্রন্ট নির্বাচন হতে হয়েছে। ভাষা আন্দোলনের মধ্যে যে উত্থান হয়েছে মানুষের, যে একটা ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আবেগ তৈরি হলো, এটার পরিণতি কি হবে? নির্বাচন তারপরে চলে আসছে। আবার ধরুন সে যদি 69-এর গণ অভ্যুত্থান দেখি, গণ অভ্যুত্থানের উত্থান হলো, 70-এর নির্বাচন আসতে হলো। আবার ধরুন 90-এর একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পর 91 নির্বাচন আসতে হলো। কারণ যে কোনো উত্থানের পর, অন্তত একটা প্রকৃতির নিয়মের মতো, যে কোনো ক্ষেত্রে দেখুন প্রচণ্ড ঝড়ের পরে মানুষ কি করে? ঘরটা আবার ঠিকঠাক করে। ঝড়ে যখন সব লণ্ডভণ্ড হয়ে যায়, তখন তো মানুষের আবার ঘর ঠিক করার প্রয়োজন হয়। ঠিক তেমনি অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যখন একটা আকাঙ্ক্ষার বিরাট একটা জাগরণ ঘটে, তারপরে মানুষ বলে এই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশটা কিভাবে চলবে এটা ঠিক করি। আচ্ছা, দেশ কিভাবে চলবে ঠিক করার একটা এখন পর্যন্ত সাধারণ গৃহীত পথ কি? সাধারণ গৃহীত পথ হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর। আমাদের দেশে তো আমরা 3 ধরনের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দেখেছি। একটা হচ্ছে যদি বলি পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, সেটা কি? যে ক্ষমতা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা। আর একটা কি দেখেছি আমরা, হলো যে একটা আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন, সেটা হচ্ছে অভ্যুত্থান। আর হলো কনস্পিরেসির মধ্যে দিয়ে ক্ষমতা পরিবর্তন, সেনা অভ্যুত্থান। তাহলে এই 3টে পদ্ধতি ছাড়া তো আর কোনো ক্ষমতা হস্তান্তরের পথ নাই। তাহলে আগামীতে এই সরকার যদি তার ক্ষমতাটা হস্তান্তর করতে চান, তিনি কোন পথে ক্ষমতা হস্তান্তর করবেন? এক অভ্যুত্থানের মধ্য দিয়ে এসে আর একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে কি তিনি ক্ষমতা হস্তান্তর করবেন? নাকি কোনো কনস্পিরেসির মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন? নাকি একটা পিসফুল ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ আওয়ার সিস্টেম, এটার কথা জায়গায় যাবেন? আমরা এই জন্য বলেছিলাম আন্দোলন যত তীব্র হয়, মানুষের আকাঙ্ক্ষাটাও তত বড় হয়, এবং সেই আকাঙ্ক্ষা অনুযায়ী পরবর্তী সমাজটা না চলে, মানুষের মধ্যে কিন্তু আবার হতাশা আসে। হতাশা আসলে তখন আবার সেই পুরনো কথাগুলো আসে। তাহলে আন্দোলনের সুফলটা কে নিয়ে গেল? না, কিন্তু এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? দুটো জিনিসকে দায়ী করবো আমরা। বলেন। একটা দায়ী করবো, যারা দায়িত্ব নেন তাদেরকে দায়ী করতে হবে প্রথম। আচ্ছা। আর যারা আন্দোলন করেছে তাদেরও দায় নিতে হবে।
তাহলে দায়িত্ব নিয়েছেন সরকার। তিনি অনেক সময় বলেছেন যে ছাত্ররা আমাকে দায়িত্ব দিয়েছে, তো তিনি তো নিয়েছেন, তো নিয়েছেন যখন, তখন তার একটা দায়িত্ব নিয়ে পালন করতে হবে। আর যারা আন্দোলন করেছেন বলে দাবি করছি আমরা, তাহলে আমাদের একটা দায় আছে না? আমরা তো আন্দোলন করেছি একটা অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, আমরা কেন গণতান্ত্রিক আচরণ করছি না? আমরা কেন মব কালচারকে প্রশ্রয় দিচ্ছি? আমরা কেন একে ধরো, ওকে মারো, ওর বাড়ি জ্বালিয়ে দাও, এই কথাটা বলছি? আমরা না বলেছিলাম যে গত 15 বছর এখানে গণতান্ত্রিক শাসন ছিল না, সুষ্ঠু অবাধ নির্বাচন ছিল না, এখানে আদালত সে স্বাধীনভাবে কাজ করতে পারে নাই, প্রশাসন দলীয়করণ হয়েছিল।